এই সুন্দরী মেয়েটাকে দেখে হয়তো আর ৮-১০টা সাধারণ মেয়ের মতোই মনে হয়, কিন্তু এই সাদাসিধে চেহারার আড়ালে লুকিয়ে আছে দুর্ধর্ষ এক কিলার। তার নিজের মেয়েও কিন্তু এই ডার্ক সাইডের ব্যাপারে একদমই জানে না, তবে তার লাইফে এমন কিছু ঘটে যাতে তার আসল পরিচয় বের হয়ে আসে। ঠিক কি ঘটেছিল তার লাইফে আর শেষ পর্যন্ত তার কপালে কি লেখা আছে তা জানতে দেখে নাও আজকের মুভি কিল বক-সুনের এক্সপ্লেনেশন। কথা দিচ্ছি দারুণ এক অ্যাকশন থ্রিলার মুভি তুমি দেখতে যাচ্ছ। তো চলো আর পেঁচা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দিও, কেননা 15 লাখ সাবস্ক্রাইবারের মাইলস্টোন আর বেশি দেরি নেই। মুভি শুরুতে আমরা এক ব্যক্তিকে রেল লাইনের পাশে রাস্তায় শুয়ে থাকতে দেখি। এই লোকটা একজন জাপানি সামুরাই যার নাম শিরোশি নোয়াডা। হঠাৎ একটা মেয়ে এসে তাকে ঘুম থেকে ডেকে তোলে। ওরা সেই মেয়েটার চেহারা আর পোশাক দেখে চিনে ফেলে। এই মেয়েটার নাম হলো বক-সুন, যে এই শহরে একজন দুর্ধর্ষ কন্ট্রাক্ট কিলার। আসলে এই মেয়েটা এখানে তাকে মারতে এসেছে। তখন অডা অবাক হয়ে জিজ্ঞেস করে যে তুমি চাইলে তো আমাকে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলতে পারতে, কিন্তু তুমি আমাকে জাগিয়ে তুললে কেন? তখন বক-সুন বলে তার মেয়ে তাকে শিখিয়েছে এই নিষ্ঠুর পৃথিবীতে মানুষের সাথে ফেয়ার হওয়া উচিত, তাই সে তাকে ফেয়ার ফাইট করার একটা চান্স দিতে চায়। এরপর বক-সুন তার দিকে একটা সামুরাই তরোয়াল ছুড়ে দিয়ে নিজে হাতে একটা কুড়াল তুলে নেয়। তারপর তাদের মধ্যে শুরু হয় এক ভয়ানক শর্ট ফাইট। এই তীব্র ফাইটে কেউ কারোর চেয়ে কম যায় না, তবে একজন দুর্ধর্ষ সামুরাই হওয়ার দরুন ওরা তাকে একটু পরে কাবু করে ফেলে। তখন বক-সুন মনে মনে ভাবে যে এই লোকটাকে ফাইটে হারানো সম্ভব হবে না, তাই সে অস্ত্র পরিবর্তন করার জন্য তার কাছে সময় চায়। তখন ওরা তাকে সময় দিলেই সে দূরে রাখা নিজের ভ্যানিটিতে যায়। এরপর পরই সে হাতে পিস্তল তুলে নিয়ে তার বুক বরাবর গুলি করে মেরে ফেলে। মানে ফেয়ার ফাইটকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সে একজন কিলারের মতোই তাকে শেষ করে ফেললো। তারপর সুপার মার্কেট থেকে কিছু শপিং করে সে তার ঘরে ফিরে আসে। এবার ঘরে এসেই তার মেয়ের জামার ভিতর থেকে সে সিগারেটের প্যাকেট খুঁজে পায়। তখন তার একটা অতীতের স্মৃতি মনে পড়ে যায়। অনেক অনেক বছর আগে তার বাবাও এভাবে তার সিগারেট খাওয়ার কথা জেনে গিয়েছিল। তখন শাস্তি স্বরূপ তার বাবা তাকে সিগারেট চিবিয়ে খেতে বলেছিল। অর্থাৎ ছোটবেলা থেকেই সে একটা নির্দয় পরিবেশের মধ্যে দিয়ে বড় হয়েছে, ফলে বড় হওয়ার পরেই তার মনে আর কোনো দয়ামায়া কাজ করে না। ঠিক এই কারণেই মানুষ মারতে তার হাতও একটু কাঁপে না। তবে যে ইয়াং নামের তার মেয়ে কিন্তু জানে না যে তার মা একজন পাক্কা কিলার। সে সিগারেট খাওয়ার জন্য তাকে সরি বলে দেয়। পরের দিন বক-সুন তার মেয়ের স্কুলে একটা প্যারেন্টস মিটিং অ্যাটেন্ড করে। সেখানে সবাই তাকে জিজ্ঞেস করে যে সে আসলে ঠিক কি করে। জবাবে বক-সুন জানায় সে একজন ইভেন্ট প্ল্যানার, কিন্তু ঠিক কোন ধরনের ইভেন্ট সে প্ল্যান করে তা তো তোমরা শুরুতেই দেখেছো। এই মিটিং শেষে মেয়েকে বাড়িতে পৌঁছে দিয়ে সে একটা বারে ড্রিঙ্কস করতে যায়। সেখানে তার মতন আরো অনেক কিলার উপস্থিত ছিল। তারা প্রত্যেকেই তাকে নিয়ে আলাপ করছিল, কারণ গতকাল সে যে খুনটা করেছে তা এখন দেশের ব্রেকিং নিউজ। সবাই তার সাকসেস আর পেমেন্টের পরিমাণ দেখে বেশ জেলাস। সে যেই কোম্পানিতে কাজ করে তার মালিকের নাম এমকে, যে তাকে খুব পছন্দ করে, কারণ বক-সুন এমন ভাবে খুনগুলো করে যে পুলিশ কখনোই কোনো ক্লু উদ্ধার করতে পারে না। এই কিলাররা ওই কোম্পানিতে তার মতো একজন কন্ট্রাক্ট কিলার হিসেবে কাজ করে। কোম্পানির বস এমকে তাদের জন্য কিছু রুলস নির্ধারণ করে দিয়েছে। তার নামে এই কোম্পানিটার নাম হচ্ছে এমকে। এই কোম্পানিতে তার সেট করা 3টা রুলস রয়েছে। এর মধ্যে প্রথমটা হলো তারা কোনো আন্ডার এজ টিনেজারকে খুন করতে পারবে না। এছাড়াও কেবল কোম্পানিদের দেওয়া কন্ট্রাক্টেই তাদেরকে কাজ করতে হবে। এই রুলসগুলো শুরুতে সবাই মেনে নিলেও পরে কিছু কিলার কিছুটা বিরক্ত হতে শুরু করে। তারা মনে করতে থাকে যে এমকে সব সময় তাদেরকে এরকম ডোমিনেট করার জন্য এই রুলসগুলো বানিয়েছে, আর এইটা নিয়েই তারা সে বারে বসে আলাপ করছিল। তাদের মধ্যে ইউন-সুক নামের এই কিলার এই ব্যাপারটা নিয়ে বেশ নাখোশ ছিল। এছাড়াও অনেকেই কিলারদের এ বি সি ডি এই ক্যাটাগরিতে ভাগ করারও পক্ষপাতী ছিল না। তবে বক-সুন কিন্তু অনেকদিন আগে থেকেই এই ক্যাটাগরির কিলার। সে ইউন-সুককে বলে যে যদি কেউ সত্যিকারের স্কিল দেখাতে পারে তবে তার জন্য এই কাজ একেবারে পান্তা ভাত। শুধুমাত্র অক্ষম আর আনস্কিল লোকেরাই কমপ্লেন করে থাকে। তখন ইউন-সুক বলে তুমি কি আমাকে নুব বলতে চাইছো? যবে বক-সুন তাকে বলে যে সে যদি এতটাই স্কিল হয় তবে সে যেন তাকে একটা রক্তমাখা ছুরি পাঠায়। এই কথা শুনে সে বার থেকে বের হয়ে আসে। ইউন-সুক তখন বৃদ্ধ বারটেন্ডারের কাছে জানতে চায় এই রক্তমাখা ছুরিটা আসলে কি মিন করে। তখন বারটেন্ডার তাকে জানায় যে এই ছুরি পাঠানোর মাধ্যমে কেউ তার প্রতিপক্ষকে ফাইট করার চ্যালেঞ্জ দিয়ে দেয়, আর এই চ্যালেঞ্জে কেবল একজনই জান নিয়ে ফিরে আসতে পারে। এদিকে বক-সুন যখন বার থেকে বের হয়ে আসে তখন কিছু লোক তাকে টিজ করতে থাকে, আর বক-সুনও তাদেরকে গালি দিয়ে বসে।
তখন লোকগুলো তার উপরে চড়াও হতে যায়, কিন্তু তখনই সেখানে চলে আসে তার বয়ফ্রেন্ড হিসাং। এরপর সে তাদেরকে একাই মেরে ছাতু বানিয়ে দেয়। হিসাং এই কোম্পানির আরেকজন কিলার। তার আর বক্সুনের মধ্যে খুব রোমান্টিক একটা সম্পর্ক রয়েছে। সে চায় যে বক্সুন এই কোম্পানি ছেড়ে দিয়ে নিজেরই একটা কিলার কোম্পানি খুলুক, কারণ এমকে এর অধীনে কাজ করতে করতে তার আর ভালোই লাগছে না। সে চাইলে তাদেরকে যে কোনো মুহূর্তে শেষও করে দিতে পারে। তবে বক্সুন এমকে কে অনেক রেসপেক্ট করে, কারণ তার জন্যই সে আজকে এই পজিশনে আসতে পেরেছে। কিন্তু কিছুদিনের মধ্যে তার কন্ট্রাক্ট কিন্তু শেষ হতে চলেছে। তখন হয়তো সে এই কোম্পানি ছাড়ার কথা ভাববে, এমনটা সে জানিয়ে হিসাং এর কাছ থেকে বিদায় নেয়। এরপর আমরা জে ইয়াংকে তার স্কুলের একটা মেয়ের সাথে দেখতে পাই, আর এই মেয়েটাকে জে ইয়াং ভালোবাসে। তার মানে তো বুঝতেই পারছো যে জে ইয়াং আসলে একজন সমকামী। তবে তাদের এই নিষিদ্ধ রিলেশন তারা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। যাই হোক, তারা যখন ক্যাম্পাসে বসে সিগারেট খাচ্ছিল তখন হুট করেই সেখানে 3টা ছেলে উপস্থিত হয়। এই ছেলেগুলো জে ইয়াং এবং তার বান্ধবীকে নিয়ে মজা করতে শুরু করে। তখন জে ইয়াং এর বান্ধবী সেখান থেকে চলে যেতে চাইলে চৌল নামের এই ছেলেটা তার হাত ধরে আটকায়, কিন্তু জে তাকে পাত্তা না দিয়ে আচ্ছা মতো অপমান করে চলে আসে। এই অপমান দেখে চৌলের বন্ধুরা তাকে খেপাতে শুরু করে। এখন একটা মেয়ের কাছ থেকে এমন অপমানিত হওয়ার কারণে সে তার উপরে প্রচন্ড রাগে ফুঁসতে থাকে। এরপর দেখা যায় জে ইয়াং তার মায়ের সাথে বসে ব্রেকফাস্ট করছে, কিন্তু সেই সময় তার ফোনে তার বান্ধবীর কাছ থেকে বারবার এসএমএস আসতে থাকে। এই ব্যাপারটা বক্সুন যখন খেয়াল করে তখন সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি কোনো ছেলের সাথে প্রেম করছো। জবাবে জে ইয়াং জানায় তার বান্ধবী আসলে তাকে আগামীকালের স্পিচের ব্যাপারে মেসেজ দিচ্ছে। স্কুলের এক সেমিনারে তাকে একটা পাজল সলভ করতে হবে। এই পাজলটির কাহিনীতে ঘটে যাওয়া খুনগুলোর পিছনে থাকা কিলারকে সে বেছে নেবে। এই ক্যারেক্টারগুলোর মধ্যে কেবল একটা মেয়ে ক্যারেক্টারই ছিল, তাই জে ইয়াং বলে যে তার মনে হয় খুনি কোনো ছেলেই হবে, কেননা একজন মেয়ের পক্ষে খুন করা এতটা সহজ নয়। তার কথা শুনে বক্সুনের মনে অপরাধ বোধ জাগতে শুরু করে, কারণ জে ইয়াং তো আর জানে না যে তার মা কি লেভেলের একজন ভয়ানক কিলার। যাই হোক, পরের দিন বক্সুন তার অফিসে যায়। সেখানে এই কোম্পানির বস এমকে এর বোন মিনহোর সাথে তার দেখা হয়। এই মেয়েটা কিন্তু বক্সুনকে মনে মনে অনেক ঘৃণা করত, কিন্তু উপর উপর সে দেখাতো যে বক্সুনকে সে অনেক পছন্দ করে। আসলে কোম্পানিতে তার চেয়েও বক্সুনের বেশি পপুলারিটি তার মোটেও সহ্য হতো না। এদিকে পরের সিনে আমরা অন্য একটা মেয়েকে একটা ছেলের সাথে ফাইট করতে দেখি। এই মেয়েটা ছিল তুখোর ফাইটার এবং এই বয়সে তার ফাইটিং স্কিল ছিল এক কথায় টপ নচ। এত ইয়াং মেয়ে হয়েও সে ওই ছেলেটাকে মেরে একদম তক্তা বানিয়ে দেয়। পরে দেখা যায় এই মেয়েটাকে কোম্পানি তাদের নতুন কিলার হিসেবে হায়ার করেছে। এখানে আসলে তাদের মধ্যে একটা শো অফ ফাইট হচ্ছিল। এরপর সেখানে বক্সুন আর তার মিনহো আসলে সবাই বক্সুনকেই ওয়েলকাম জানাতে থাকে, কারণ তাদের কাছে বক্সুনই হলো সবচেয়ে ভয়ানক আর সিনিয়র কিলার। তবে এই ব্যাপারটা দেখে মিনহোর গা জ্বলে ওঠে, তাই সে প্রথমে সবার সাথে এই কিম নামের মেয়েটাকে পরিচয় করিয়ে দেয়। তারপর সে বলে এই মেয়েটা ফিউচারে আমাদের সবচেয়ে বড় ফাইটার হতে চলেছে। তখন বক্সুনও তাকে অ্যাপ্রিসিয়েট করে সেখান থেকে চলে যাওয়ার জন্য রওনা দেয়। তবে তখনই ওই মহিলা তাকে আরো উস্কে দিয়ে বলে আমি জানি তুমি এই মেয়ের বয়সে এত ভালো ফাইটার ছিলে না। এই কথাটা শুনে বক্সুন রীতিমতো থমকে যায়। মিনহো তার ইগোতে আঘাত করে তাকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে বসেছে। এখন বক্সুনের সাথে এই মেয়েটার তুলনা তো তার জন্য এক প্রকার অপমানই। তাই সে যে এই বয়সে সবার চেয়ে এখনো বেটার তা প্রমাণ করতে মেয়েটাকে ফাইটের চ্যালেঞ্জ জানায়। আর সেই সাথে সাথে কিম এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিলে তাদের মধ্যে শুরু হয় এক তুমুল ফাইটিং। কিম প্রথমে বক্সুনকে ফিজিক্যাল ফাইটে নানাভাবে পরাস্ত করতে থাকে, কিন্তু তার সব আঘাতই সে একদম হেসে খেলে উড়িয়ে দেয়। এরপর তাদের মধ্যে শুরু হয় নাইফ ফাইট, যদিও এখানে তারা কাঠের নাইফ ইউজ করে। বক্সুন এই ফাইটটাতেও তার স্কিল আর এক্সপেরিমেন্ট দেখায়, আর শেষ পর্যন্ত ফেক নাইফটি কিমের গলা বরাবর চালিয়ে দিয়ে সে প্রমাণ করে রিয়েল ফাইটে তার ধারে কাছেও কেউ নেই। তখন সবাই বুঝে যায় এই বয়সে বক্সুনকে চ্যালেঞ্জ জ্বালানোর মতন মুরুদ কারোরই নেই। আসলে মিনহো তাকে সবার সামনে অপমান করতে চেয়েছিল, কিন্তু তার সব চেষ্টা এবারও মাঠে মারা গেল। এই সব কিছুর পর বক্সুন সরাসরি অফিসে এমকে এর সাথে দেখা করতে আসে। মিনহো তাকে অনেক পছন্দ করলেও বক্সুন ছিল এমকে এর প্রিয় কিলার, তাই সে তাকে তাদের কন্ট্রাক্ট বাড়ানোর কথা বলে, কারণ কিছুদিন পরে তার কন্ট্রাক্ট শেষ হতে চলেছে। তবে বক্সুন বলে যে তার জায়গায় এখন নতুন কাউকে সুযোগ দেওয়া উচিত, বিশেষ করে হিসাং এর মতন কিলাররা এই ক্যাটাগরি পজিশন ডিজার্ভ করে। তাছাড়াও তার মেয়ে এখন ধীরে ধীরে বড় হচ্ছে, তাই তার প্রতি তাকে খেয়ালও রাখতে হবে। যেহেতু এখনো কন্ট্রাক্ট শেষ হয়ে যায়নি, তাই এমকে তাকে আর একটা মিশন দেয়। সে বক্সুনকে দুটো খামের মধ্যে যে কোনো একটা বেছে নিতে বলে। এই খামগুলোতে দুটো অপশন ছিল, যেখানে একটা খুন তাকে দেশের বাইরে করতে হতো আর অন্য একটা খুন দেশের ভিতরেই। এখন বক্সুন তার মেয়েকে ছেড়ে কোথাও যেতে চায় না বলে সে দেশের ভিতরেরটাই বেছে নেয়। এরপর খাম খুলে সে দেখে যে তার
ভিকটিম হতে যাচ্ছে একটা ইয়াং ছেলে। এমকে তখন তাকে জানায় এই ছেলেটা ইয়াং হলেও সে আন্ডার এজ না, আর এই খুনটা তাকে এমন ভাবে করতে হবে যেন এটা দেখে সুইসাইড মনে হয়। অন্যদিকে দ্বিতীয় খামে যে খুনটা করতে হবে সেটা ছিল রাশিয়ায়। রাশিয়া একটা বারে কিছু মাফিয়া গ্যাংস্টারকে খতম করে আসতে হবে। এখন কোম্পানির সব টপ কিলাররা ছুটিতে থাকায় এমকে নিজেই এই মিশনের দায়িত্ব নেয়। এই সব কিছু জেনে নেওয়ার পর বকসুনের কাছে হঠাৎ তার মেয়ের স্কুল থেকে একটা ফোন আসে। ফোনের ওপাশ থেকে তাকে যা বলা হয় তা শুনে সে রীতিমতো তবদা খেয়ে যায়, কারণ তার মেয়ে স্কুলে একটা ছেলেকে কাঁচি দিয়ে স্ট্যাপ করে দিয়েছে। তবে এই কথা শুনে এমকে হেসে বলে, তাহলে তোমার মেয়েও তোমার মতো হতে যাচ্ছে, তাই না? কিন্তু বকসুন তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তাকে সাবধান করে দেয় আর বলে সে যেন এই কথা আর কখনো না বলে, কারণ মেয়েকে নিয়ে বকসুন খুবই সেন্সিটিভ ছিল। সে তৎক্ষণাৎ তার স্কুলে গিয়ে দেখে যে ইয়াং আসলে সেই চৌইউল ছেলেটাকে স্ট্যাপ করেছে। সেখানে ওই ছেলেটার মা উপস্থিত ছিল আর ছেলের অবস্থা দেখে সে ক্রমাগত চেঁচাচ্ছিল। তবে এই ঘটনার পর জে ইয়াং কিংবা চৌইউল কেউই পিছনে কারো মুখ খোলে না। তখন জে ইয়াংকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করে দিয়ে সবকিছু ক্লিয়ারলি জানাতে বলা হয়, তা না হলে 1 সপ্তাহ পর তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। এখন মেয়েকে স্কুল থেকে ফিরিয়ে আনার সময় বকসুন তাকে বারবার জিজ্ঞেস করে যে সে কেন এমনটা করেছে, এই ছেলেটা তো আরেকটু হলে মারাই যেত। তখন জে ইয়াং তাকে বলে যে সে আসলে ছেলেটাকে মেরেই ফেলতে চেয়েছিল। মেয়ের মধ্যে হঠাৎ এমন উগ্রতা দেখে বকসুন বেশ চিন্তিত হয়ে ওঠে, কারণ এই বয়সে সে নিজেও এমন উগ্র ছিল যা তাকে পরবর্তীতে একজন রুথলেস কিলার বানিয়েছে। নিজের প্রথম খুনটা সে মাত্র 17 বছর বয়সে করেছিল। জে ইয়াংকে বাড়িতে পৌঁছে দিয়ে সে হিসাং এর সাথে এই ব্যাপারে অনেকক্ষণ আলাপ করে। তখন হিসাং তাকে বলে যে জে ইয়াং এর জীবনে হয়তো একজন বাবার অভাব রয়েছে। এদিকে এমকে সাথে অন্যান্য কোম্পানির কিছু বস এবং একজন এক্স মিলিটারি অফিসার দেখা করতে আসে। বেশ কিছুদিন ধরে শহরে এমন কিছু খুন হচ্ছিল যার কন্ট্রাক্ট কোনো কোম্পানি থেকে দেওয়া হয়নি, এমনকি এমকেও এই ব্যাপারে কিছুই জানে না। তাই সবাই ভাবছিল এই খুনগুলো হয়তো কোনো এমপ্লয়ি কোম্পানির রুলস এর বাইরে গিয়ে করছে। তবে এমকে কথা দেয় যে যদি তার কোম্পানির কেউ এই কাজ করে থাকে তবে তাকে সে সর্বোচ্চ শাস্তি দেবে। এরপর মিটিং শেষে এমকে তার বোনের সাথে ফিরে আসে। সে তখনও বকসুনের কন্ট্রাক্ট রিনিউ না করা নিয়ে বেশ চিন্তিত ছিল। এরপর সে সোজা এয়ারপোর্টে চলে যায়, কারণ তাকে এখন সেই মিশনটা পূরণ করতে রাশিয়ায় যেতে হবে। সেখান থেকে সে বকসুনকে ফোন করে তার মেয়ের ব্যাপারে জানতে চায়। তখন বকসুন তাকে জানায় যে সে অনেকবার জে ইয়াংকে জিজ্ঞেস করেছিল আসলে কি ঘটেছে, কিন্তু তার মেয়ে তাকে কিছু বলতে চাইছে না। তবে তার মুখ দেখে বোঝা যাচ্ছে যে তার সাথে নিশ্চয়ই কোনো খারাপ কিছু ঘটেছিল। তো এই ফোন কলটা শেষে এমকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়, আর বকসুনও তার মিশন পূরণের জন্য প্রস্তুতি নিতে থাকে। সব প্রস্তুতি শেষে সে তার মিশন অনুযায়ী ওই ছেলেটাকে খুন করতে যায়। তার সাথে ছিল সেই নতুন কিলার কিম। এবার কিম ছেলেটার হাতে শিরা কাটতে গেলে বকসুন খেয়াল করে যে ছেলেটা বাঁহাতি। তখন সে নিজে তার হাতে কাট দিতে যায়, কিন্তু হঠাৎ সেই রুমের দিকে থাকা একটা ছবির দিকে চোখ গেলে সে চমকে ওঠে। এই ছেলেটি সেই সিনেটরের ছেলে, যার বিরুদ্ধে ঘুষ দিয়ে ছেলেকে নামি দামি স্কুলে ভর্তি করার অভিযোগ উঠেছিল। সেই সিনেটর এখন প্রেসিডেন্টের ইলেকশনের জন্য লড়তে যাচ্ছে। এরপর বকসুন হঠাৎ তার সঙ্গে আনা সুইসাইড নোটটা পড়ে দেখে। তখন সে বুঝতে পারে যে ওই সিনেটরই আসলে তার ছেলেকে হত্যা করতে চায়। আসলে তার মৃত্যুতে পাবলিক সিম্পেথি আদায় করে সে ইলেকশন জিততে চায়। তখন বকসুন এই নিষ্পাপ ছেলেটাকে খুন না করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই তার পকেটে ফোন বেজে উঠলে সে ফোন রিসিভ করে। উপাস থেকে জে ইয়াং তাকে আজকে দুর্ব্যবহারের জন্য সরি বলে। সে জানায় যে সে তার ঘরে ফিরে আসার জন্য অপেক্ষা করছে, কারণ আজ সে তাকে কিছু একটা বলতে চায়। তখন বকসুন তাকে ডিনার সেরে নিয়ে অপেক্ষা করতে বলে। এদিকে এমকে নিজেও তখন রাশিয়ান বারে বসে ড্রিঙ্কস করছিল। এই বারে থাকা রাশিয়ান মাফিয়াদের সে একটু পর নিজ হাতেই খুন করবে, কিন্তু তখন হঠাৎ বকসুন তাকে ফোন করে জানায় যে সে নিজের মিশন ফেল করেছে। এই কথা শুনে এমকে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারে না। সে বকসুনকে বলে, আমি জানি এই মিশনটা তুমি ফেল করনি, বরং তুমি সেই ছেলেটাকে ছেড়ে দিয়েছো কারণ তার বাবাই তাকে হত্যা করতে চেয়েছিল। তবে বকসুনের কথায় কিমও তাকে বলে যে সে আসলে ছেলেটাকে গ্যাস দিয়ে ঠিকঠাক মতো অজ্ঞান করতে পারেনি, ফলে মাঝপথে ছেলেটা জেগে ওঠায় তাদের মিশন ফেল হয়ে যায়। এদিকে রাশিয়ান মাফিয়ারা বারে চলে আসলে এমকে তার ফোন চালু রেখেই ফাইট শুরু করে। এই অবস্থাতেই সে পিস্তল আর ছুরি দিয়ে একের পর এক মাফিয়াদের উপরে পাঠাতে থাকে। তার ফাইটিং স্টাইল দেখে বোঝা যায় যে সে নিজেও বকসুনের মতন এক দুর্ধর্ষ কিলার। ফোন লাউড স্পিকারে থাকায় বকসুনও তখন তার সাথে কথা বলতে থাকে। এবার সে শর্ত দেয় যে তার ফেল করা মিশন আর কেউই পূরণ করতে পারবে না, অর্থাৎ ছেলেটাকে আর কেউই খুন করতে যাবে না। যদি এমকে এমনটা মেনে নেয় তবে সে নিজের কন্ট্রাক্ট
রিনিউ করতে প্রস্তুত। এই ফাঁকে রাশিয়ান মাফিয়া একযোগে এমকের উপরে হামলা করলে সে একপাশে ছিটকে পড়ে। তারপর সে আবারও উঠে দাঁড়িয়ে মারাত্মক স্টাইলে বাকি মাফিয়াদের শেষ করতে থাকে। আর এই সময় সে বক্সুনকে বলে, ঠিক আছে, আমি তোমার সব সত্য মেনে নেব, তবে তুমি ঠিক কতদিন আমার হয়ে কাজ করবে সেটা এবার কেবল আমি ঠিক করব। বক্সুন তখন তার শর্ত মেনে নিয়ে বাড়ি ফিরে আসে। এদিকে এমকে তার বোন মিনহোকে ফোন করে বক্সুনের এই ফেইলারের ব্যাপারটা জানিয়ে দেয়। তখন সেও জোর দিয়ে বলে যে বক্সুন ইচ্ছা করে ছেলেটাকে হত্যা করেনি, কিন্তু এরপরেও এমকে তাকে কোম্পানিতে রেখে দিচ্ছে, সেটা দেখে তার ভীষণ রাগ হয়। তবে এর পিছনে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে যা কেউই জানে না। বক্সুনের বাবা ছিল একজন পুলিশ অফিসার। অনেক বছর আগে এমকে যখন সাধারণ কিলার ছিল, তখন বক্সুনের বাবাকে মারার মিশনে তাকে দেওয়া হয়েছিল। এমকে যখন তাকে খুন করতে যায়, ঠিক সেই মুহূর্তে বক্সুনও সেখানে চলে আসে। তখন এমকে তাকেও মারতে যায়, কারণ সে কোনো উইটনেস রাখতে চায়নি। কিন্তু বক্সুনের বয়স 18 বছরের নিচে হওয়ায় সে তাকে মারতে পারে না। তবে তাকে অবাক করে দিয়ে বক্সুন নিজেই তার বাবাকে মেরে ফেলে, কারণ ছোট থেকেই তার বাবা তার উপরে অনেক নির্যাতন করত। বাবার প্রতি ভীষণ ঘৃণা থেকেই বক্সুন নিজেই তাকে শেষ করে ফেলে। আর এই সময় তার বয়স ছিল মাত্র 17 বছর, অর্থাৎ এইটাই তার নিজ হাতে করা প্রথম খুন, যার কথা সে হিসাংকে বলছিল। এত ছোট বয়সে বক্সুনের এমন নার্ভ দেখে এমকে তাকে নিজের সাথে করে নিয়ে আসে। এরপর সব ধরনের ট্রেনিং শেষে বক্সুন হয়েছে তার মতো একজন দুর্ধর্ষ কিলার। আর এমকে যখন নিজের কোম্পানি খোলে, তখন সে বক্সুনকে একজন টপ কিলারের পজিশন দেয়। কাজেই তাদের দুজনের সম্পর্ক অনেক পুরাতন বিধায় এমকে চাইলেও তাকে ফায়ার করতে পারবে না। এদিকে বক্সুন তার বাড়িতে গেলে জেয়াং এবার তাকে সব খুলে বলে। সে জানায় যে চোয়ুল নামের ছেলেটা গোপনে তার অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে নিয়েছিল। এখন সে যে একজন সমকামী, এই ব্যাপারটা নিয়ে চোয়ুল তাকে ব্ল্যাকমেল করতে থাকে। সে বলেছে যে যদি তার সাথে 1 মাস ডেট না করা হয়, তাহলে এই ছবি সে ফাঁস করে দেবে। ঠিক এই কারণেই জেয়াং প্রচন্ড রেগে তাকে স্ট্যাপ করেছিল। এই সব কথা শুনে বক্সুনও ভীষণ দ্বিধায় পড়ে যায়, কারণ তার মেয়ে যে এমন হবে সেটা সে কল্পনাও করতে পারেনি। এদিকে তাদের কথার মাঝে কিম এসে হঠাৎ দরজায় কড়া নাড়ে। তখন বক্সুন বাইরে এসে তাকে বলে যে তুমি কি মরতে চাও, এখানে কেন এসেছো? তখন কিম জানায় যে তাকে কোম্পানি থেকে ফায়ার করা হয়েছে, অথচ সে কেবল বক্সুনের কথা মতোই হাতে হা মিলিয়েছিল। তখন বক্সুন জেয়াংকে ঘরে রেখে কিমকে সেই অ্যাসাসিন বারটাতে নিয়ে আসে। এরপর সে তাকে কথা দেয় যে এমকের কাছে সে তার জন্য সুপারিশ করবে। এরপর হঠাৎ সেই বারে আরো কয়েকজন কিলার এসে হাজির হয়, আর তাদের সাথে ছিল হিসাংও। এদের মধ্যে অনেকেই আবার অন্য কোম্পানির হয়ে কাজ করে। তাদের কাছ থেকেই বক্সুন জানতে পারে যে হিসাংকে কোম্পানির এই ক্যাটাগরিতে প্রমোশন দেওয়া হয়েছে। এরপর হঠাৎ সে নিউজে দেখে সেই সিনেটরের ছেলের মৃত্যুর খবর। নিউজে বলা হয় যে সেই ছেলেটা তার বাড়ির ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। আর সিনেটর এই সুযোগে তার অপোজিশনের উপর দোষ চাপিয়ে রাজনৈতিক ফায়দা লুটে নিচ্ছে। বারটেন্ডারের হাবভাব দেখে বক্সুন বুঝতে পারে যে এই ছেলেটাকে হিসাংই মেরেছে, আর ঠিক এই কারণেই সে পেয়ে গেছে এই প্রমোশন। তখন বক্সুন তার মনে প্রচন্ড রাগ অনুভব করে, কারণ সে এই ছেলেটাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিল। তবে হিসাং তাকে পাত্তা না দিয়ে মিনহোর ফোন কল রিসিভ করে। এরপর সে তার কথা মতন ফোনটাকে লাউড স্পিকারে দিয়ে দেয়। মিনহোই কিন্তু হিসাংকে ওই ছেলেটাকে মারার আদেশ দিয়েছিল। তবে পরে এমকে যখন এই কথাটা জানতে পারে, তখন সে ভীষণ রেগে যায়। সে তৎক্ষণাৎ মিনহোকে প্রায় গলা টিপে মেরে ফেলতে চাইছিল, কারণ সে জানতো যে বক্সুন এই ব্যাপারটা একেবারে পছন্দ করবে না। আর তাকে রাগানো মানে নিজের মৃত্যু পরোয়ানা জারি করা। শুধুমাত্র বোন হওয়ায় এমকে মিনহোকে ছেড়ে দেয়, অন্যথায় আজ তাকে পুরো খতমই করে দিত। যাই হোক, এত কিছুর পরেও কিন্তু তার শিক্ষা হয়নি। এবার সে লাউড স্পিকারে সবাইকে বলে আমাদের কোম্পানির একজন এমপ্লয়ি কিছু রুলস ভঙ্গ করেছে, তাই যদি তোমরা তাকে শেষ করতে পারো তবে প্রত্যেককে কোম্পানিতে একটা করে পদ দেওয়া হবে। তার মানে তো বুঝতেই পারছো যে কাকে খুন করার কথা বলা হচ্ছে। তার কথা শেষ না হতে হতেই বক্সুনের গলায় একটা দড়ির ফাঁস পড়ে, আর এই ফাঁসটা লাগিয়েছিল সেখানকার বৃদ্ধ বারটেন্ডার। তবে বক্সুন খুব দক্ষতার সাথে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর সবাই মিলে কোম্পানির পদ পাওয়ার লোভে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। এমনকি হিসাং তার বয়ফ্রেন্ড হওয়া সত্ত্বেও তাকে মারতে চায়, কিন্তু বক্সুন মারাত্মক স্টাইলে ছুরি চালিয়ে সবাইকে জখম করতে থাকে। এরা সবাই মিলে তাকে কিছুটা আঘাত দিতে পারলেও তারা একে একে তার হাতেই খতম হয়।
বক্সুন একাই তাদের প্রত্যেককেই উপরে পাঠাতে থাকে। সে এমন স্টাইলে ছুরি চালায় যা কোনো সামুরাইকেও পুরো হারিয়ে দেবে। শেষ পর্যন্ত বাকি থাকে হিসাং, কিম এবং আর দুজন কিলার। এদের মধ্যে একমাত্র কিমই কিন্তু বক্সুনের উপরে অ্যাটাক করেনি। এবার সে তার সাথে যোগ দিয়ে অন্যদের উপরে ঝাঁপিয়ে পড়ে। তারপর তারা দুজনে মিলে হিসাং ছাড়া বাকি দুজনকে শেষ করে দেয়। সো ফাইনালি হিসাং তার সর্বশক্তি দিয়ে তার উপরে হামলা করে বসে, কিন্তু কোনোভাবেই সে বক্সুনের কিছুই করতে পারে না। উল্টো বক্সুন তার হাতে পায়ে এমন ভাবে ছুরি চালায় যাতে তার তীব্র রক্তক্ষরণ হয়ে যায়। তখন হিসাং বুঝতে পারে যে তার সময় ফুরিয়ে এসেছে। তাই সে বক্সুনের উপর হামলা না করে তাকে বলে, আমি সত্যিই তোমাকে পছন্দ করতাম, কিন্তু কোম্পানির কন্ট্রাক্টের বাইরে গিয়ে আমি কিছু খুন করেছিলাম যা মিনহো ধরে ফেলেছিল। মানে যে আননোন কিলারকে তারা এতদিন খুঁজছিল সেটা আসলে ছিল হিসাং নিজেই। এখন কোম্পানির সত্ত্ব ভঙ্গ করার শাস্তি স্বরূপ মিনহো তাকে বক্সুনকে খতম করতে বলে, আর হিসাংও নিজের অস্তিত্ব রক্ষার জন্য তার উপরে অ্যাটাক করতে বাধ্য হয়। এখন মৃত্যু আসন্ন বুঝতে পেরে সে বক্সুনকে বলে, আমার বাবাকে তুমি দেখে রেখো। আর বক্সুনও সেই প্রতিশ্রুতি দিয়ে তার বুকে গুলি চালিয়ে তাকে শেষ করে দেয়। মানে সে এমন রুথলেস যে কেউ তার গায়ে একটা আঁচড় দিলেও সে তাকে মাফ করতে পারে না। তো এভাবেই সবাইকে খতম করার পর সে কিছু লোককে ডেকে সবগুলো বডি সরাতে বলে। তারপর সে যখন বারের বাইরে আসে তখন হঠাৎ এমকে এসে তার গলা চেপে ধরে, কারণ সে ভেবেছিল বক্সুন সামান্য কোনো ঝগড়ার সূত্র ধরেই সবাইকে শেষ করে দিয়েছে। এই সময় যে ইয়াংও বক্সুনকে ফোন করেছিল, কিন্তু কল চালু থাকা অবস্থায় এমকে সেই ফোনটা পা দিয়ে পিষে দেয়। তখন কিম এসে তাকে জানায় যে মিনহোর কথায় সবাই বক্সুনের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, তাই নিজেকে বাঁচাতে এই কিলারদের শেষ করা ছাড়া আর কোনো উপায় তার হাতে ছিল না। তখন এমকে কিছুটা শান্ত হয়ে তাকে ছেড়ে দেয়। এরপর বক্সুন তাকে বলে, তোমার বোনের সাথে শীঘ্রই আমার মোলাকাত হবে। কিন্তু এমকে তাকে সাফ জানিয়ে দেয় যে সে মিনহোকে কিছুই করতে পারবে না। তাছাড়া অন্য কোম্পানিগুলোতে তাদের কিলারদের মৃত্যুর জন্য বক্সুনকে মারতে চাইবে। তাই যদি সে ভালোভাবে বাঁচতে চায় তাহলে তার উচিত মিনহোর কাছে গিয়ে কন্ট্রাক্ট পেপারে সাইন করা। এমকের এই কথাগুলো শুনে বক্সুন বলে সে তো সবার কাছে ব্যাপারটা এক্সপ্লেইন করতে পারবে, কিন্তু মিনহোকে এমকে কিভাবে তার হাত থেকে বাঁচাবে। তখন এমকে বলে, যদি বক্সুন মিনহোকে মারতে আসে তবে তাকে এখানেই মেরে ফেলা উচিত। আর এই কথাটা বলার পরেই তাদের দুজনের মধ্যে এক ফাইট শুরু হয়। বক্সুন ইতিমধ্যে প্রচন্ড ইনজুর্ড ছিল, আর তার উপর এমকের মতন একজন টপ ফাইটার, তাই তারা কেউ একে অপরকে কাবু করতে পারে না। তবে হঠাৎ করেই তারা আবার এই ফাইট থামিয়ে দেয়। তারপর বক্সুন তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়িতে পৌঁছে সে দেখে যে ইয়াং তার জন্য খুব চিন্তিত ছিল। তার উপর সে আগে থেকে অনেক স্যাড হয়ে আছে, কারণ তার সাথে তার বান্ধবীর রিলেশন ভেঙে গেছে। তখন বক্সুন তাকে বলে যে এখন থেকে তুমি যেমন ঠিক তেমনটাই থাকবে, কারো কাছে তোমাকে কিছু লুকাতে হবে না, কারণ তুমি তো কোনো দোষ করনি। তার কথাগুলো শুনে যে ইয়াং কিছুটা শান্ত হয়। এরপর সে হঠাৎ তাকে জিজ্ঞেস করে যে মা, তুমি কি সিআই এর হয়ে কাজ করো? কারণ আমি একদিন তোমার ব্যাগে একটা পিস্তল আর একটা ফেক পাসপোর্ট দেখেছি। এই কথা শুনে বক্সুনের হার্টবিট যেন থেমে যায়। তবে সে শান্তভাবে বলে যে আমি তোমাকে এই ব্যাপারে তেমন কিছু বলতে পারবো না। আর যে ইয়াংও তখন ভাবে যে বক্সুন হয়তো আসলে সিআই এর হয়ে কাজ করে, কিন্তু বক্সুন নিজে তার মেয়ের কাছে ধরা পড়ায় ভীষণ ভেঙে পড়েছিল। এদিকে অন্যান্য সব কোম্পানির বসেরা মিলে একটা মিটিং ডেকে বসে। এই মিটিং এ তারা এমকে কে বারে সেই খুনের ব্যাপারে কড়াভাবে প্রশ্ন করে। তারা ভাবতে থাকে যে এমকে হয়তো ষড়যন্ত্র করে বক্সুনকে দিয়ে এই কাজ করিয়েছে। তবে এমকে কিন্তু আগেই একটা প্ল্যান সাজিয়ে রেখেছিল। সে তাদেরকে বলে যে হিসাং তার কোম্পানির কন্ট্রাক্টের বাইরে কিছু খুন করে রুলস ভঙ্গ করে, আর তখন এমকে বক্সুনকে পাঠায় তাকে শাস্তি দেওয়ার জন্য। তবে হিসাং এর বন্ধুরা তাকে বাঁচাতে বক্সুনকে অ্যাটাক করে বসে। মানে ওই লোকগুলো নাকি হিসাং এর বন্ধু ছিল, আর এই কারণে তারা প্রত্যেকেই বক্সুনের হাতে খতম হয়। তখন অন্য কোম্পানির বসেরা জিজ্ঞেস করে যে তাহলে সেই মেয়েটা কোথায় যে এই সব কিছু দেখেছে। মানে তারা কিমকে উইটনেস হিসেবে হাজির করতে চেয়েছিল। তবে সেই রাতেই বক্সুন চলে যাওয়ার পর এমকে তাকে মেরে ফেলে, কারণ সে জেনে গিয়েছিল যে এই সব কিছুর পিছনে এমকের বোনের হাত রয়েছে। তখন এমকে জানায় যে সেই রাতের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে সেই বসরা তার উপরে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা বলতে থাকে যে এমকে নিজের রুলস ভেঙে উল্টাপাল্টা গল্প বানাচ্ছে। তখন সে হঠাৎ একজনের উপরে অ্যাটাক করে বসে, কারণ এই লোকটা এতক্ষণ তাকে খেপাচ্ছিল। তাকে এমন হিংস্র অবস্থায় দেখে বাকিরা টু শব্দ পর্যন্ত করে না। এবার
তারা তখনই সেখানে মিটিং শেষ করে চলে যায়। এদিকে বক্সুন তার কন্ট্রাক্ট পেপারে সাইন করার বদলে এমন কিছু করে বসে যা সবাইকে হতবাক করে দেয়। সে মিনহোর গলা কেটে রক্তমাখা ছুরিটা সেখানে রেখে আসে। তারপর সে অফিসের রিসিপশনিস্টকে বলে দেয় যে এমকের জন্য অপেক্ষা করবে, অর্থাৎ সে ক্লিয়ারলি পুরানো কায়দায় ফাইট টু ডেথের চ্যালেঞ্জ দিয়ে এসেছে। তারপর এমকে তার অফিসে ফিরে মিনহোকে এই অবস্থায় দেখে, তবে সে কোনো রিয়াকশন না দিয়ে শান্ত থাকে। এরপর সে বক্সুনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার ব্যাপারটা জানতে ফোন করে, তবে বক্সুন তার ফোন ঘরে রেখে যাওয়ায় জে ইয়াং তার কলটা রিসিভ করে। তখন এমকে তাকে বলে যে বক্সুন আসলে যেন তাকে জানানো হয় এমকে তাকে কল দিয়েছিল। ডিনার শেষে রাতে ঘুমিয়ে পড়ে বক্সুন তার ফাইনাল ফাইটের জন্য রওনা দেয়। সে জানতো আজ হয়তো তার জীবন শেষ হতে পারে, কিন্তু তবুও সে শান্ত থেকে গাড়ি ড্রাইভ করে এমকের অফিসে পৌঁছায়। সেখানে আগে থেকেই এমকে তার জন্য ওয়েট করছিল। বক্সুনকে সে প্রথমে ড্রিঙ্কস করার অফার দেয়, কিন্তু বক্সুন তা অ্যাকসেপ্ট না করে সে নিজেই ড্রিঙ্কস করতে থাকে। তাদের সামনের টেবিলে নানা রকমের ছুরি রাখা ছিল, কিন্তু বক্সুন নিজ হাতে করে একটা তলোয়ার নিয়ে আসে। কথার মাঝপথেই হঠাৎ সে এমকের উপরে অ্যাটাক করে বসে। অবাক করার ব্যাপার হলো যে এমকে নিজেকে ডিফল্ট করার কোনো চেষ্টাই করে না। বক্সুন তার পেট বরাবর তরোয়াল চালিয়ে তাকে ভয়ানক জখম করে দেয়, কিন্তু এরপর সে নিজেই অনেক স্যাড হয়ে পড়ে। তখন সে জানতে পারে যে এমকে আসলে তাকে মনে মনে অনেক ভালোবাসতো, কিন্তু সে কোনোদিন মুখ ফুটে তার মনের কথা বলতে পারেনি। এমকে তাকে বলে, আমি আমাদের মৃত্যু নিয়ে অনেক ভেবেছি, তোমাকে ছাড়া এই পৃথিবীতে বেঁচেই বা কি লাভ, তাই তোমার হাতে মরাটাই আমার পক্ষে বেস্ট ছিল। এরপর এমকে যে কথাটা বলে তাতে বক্সুনের হার্ট লাফিয়ে ওঠে। সে জানায় যে তাদের এই খুনোখুনিটা জে ইয়াং তার বাড়িতে বসে লাইভ দেখছে, আর এর ফলে এমকে তার কাছে বক্সুনের আসল রূপ রিভিল করার ব্যবস্থা করে দিল। এরপর এমকে মারা গেলে বক্সুন দ্রুত তার বাড়িতে রওনা দেয়। সে বারবার প্রার্থনা করতে থাকে যে জে ইয়াং যেন এই খুনোখুনি না দেখে। এরপর যখন সে বাড়িতে পৌঁছায় তখন দেখে জে ইয়াং তো বিছানায় ঘুমোচ্ছে, আর তখন তার মনও কিছুটা শান্ত হয়। ঠিক তখনই জে ইয়াং ঘুম থেকে জেগে ওঠে। বক্সুন তার সামনে পাথরের মতো দাঁড়িয়ে থাকলেও জে ইয়াংকে বেশ শান্তই দেখাচ্ছিল। বক্সুনের মুখ দেখে সে ভাবে হয়তো তার মা বেশ ক্লান্তিতে আছে, তাই সে তাকে রেস্ট নিতে বলে। এখন মেয়েকে এমন স্বাভাবিক দেখে বক্সুন বুঝতে পারে যে হয়তো জে ইয়াং কিছুই দেখেনি, আর তখনই তার বুক থেকে বিরাট এই পাথরটা নেমে যায়। এর এক সপ্তাহ খানেক পর টিভিতে নিউজ আসে সেই করাপ্ট সিনিয়রের ব্যাপারে। তাকে নিজের গাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। পুলিশ ব্যাপারটা সুইসাইড ভাবে মেনে নিলেও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কার কাজ। এদিকে এক সপ্তাহ সময় শেষে জে ইয়াংকেও তার স্কুল থেকে এক্সপেল করা হয়, তবে তাতে তার কিছু যায় আসে না। সেই স্কুল ছেড়ে আসার আগেই তার বান্ধবী জো এবং চুলকে ঠান্ডা মাথায় খুনের হুমকি দিয়ে আসে। মানে তার মধ্যে বক্সুনের মতোই একটা ক্যারেক্টার বড় হচ্ছে। হয়তো একদিন সে তার মায়ের সত্যটা জানতে পেরে তাকেও সঙ্গ দেবে। তো ফাইনালি ঠিক এই সিনের মধ্যে দিয়েই এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়।